আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আশা করি তোমরা আমার বিগত ভিডিওটা উপভোগ করছো। আজকে তোমাদের ইংরেজি গ্রামার উপরে আমার প্রথম একটা ভিডিও প্রেজেন্টেশন করছি। আশা করি তোমরা ভিডিওটা উপভোগ করবে এবং এটা তোমাদের এই সিলেবাস ভুক্ত একটা বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে। এবং চলো আমরা তাহলে মূল অংশে চলে যাই। তো তোমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং আশা করছি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে। এবং অবশ্যই এর মাঝে বলে রাখি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখার এক ফাঁকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং এখানে যে বেল আইকন বাটন আছে সেটা প্রেস করে নিবা, যাতে আমার ভিডিও আপলোড করা ভিডিওগুলোর মানে সর্বপ্রথম আপডেটগুলো তোমরা যেন জানতে পারো সে কারণে। এবং অবশ্যই লাইক বাটনে ক্লিক করবা এবং কমেন্টস বাটনে তোমাদের কমেন্টস বা মতামতগুলো বা মন্তব্য আমাকে জানাবা এবং আশা করি তোমাদের মন্তব্য আমাকে আরও নতুন নতুন ভিডিও, গ্রামার সম্পর্কে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবে। তো চলো আমরা পাঠ পরিচিতিতে চলে যাই। আজকের বিষয় পাঠ পরিচিত হচ্ছে আর্টিকেলের উপরে এবং এই ভিডিওটা মূলত করা হচ্ছে 6 ক্লাসের উপর ভিত্তি করেই। তো 6 ছাড়াও 7 এবং অন্যান্য ক্লাসের স্টুডেন্টরাও এটা থেকে উপকৃত হবে আশা করি, কারণ গ্রামারের অন্যান্য বিষয় যেমন 6, 7, 8 বাদেও 9, 10 এদেরও কিন্তু আর্টিকেলের উপরে অনেকগুলো আলোচনা আছে এবং তারা সেই বিষয়গুলো এখান থেকে পড়ে নিতে পারে। তো এটা হচ্ছে আমাদের শিখন ফলের ব্যাপারটা। শিখন আমাদের কি এটা থেকে, এই বিষয় থেকে আমরা কি কি জানবো বা কি কি শিখবো, আমরা আর্টিকেল সম্পর্কে জানতে পারি এখান থেকে। তারপর হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে বা এই ভিডিও থেকে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে জানবো, আর্টিকেল কোথায় এবং কিভাবে ব্যবহার হয় আমরা সেটা সম্পর্কে জানতে পারবো। তারপরে হচ্ছে আমরা লেসন অ্যানাউন্সমেন্টে চলে যাচ্ছি, আমাদের পাঠ ঘোষণা করব এবং সেখানে আমরা বলতে যাচ্ছি যে আমরা আজকে যে আর্টিকেল নিয়ে আলোচনা করব সেটাই তোমাদেরকে জানানো হচ্ছে আর্টিকেলস। এখন আমরা আর্টিকেলের সংজ্ঞা সম্পর্কে জানবো। আর্টিকেল হচ্ছে এ এন ডি, এই তিনটি শব্দকেই সাধারণত আর্টিকেল বলে এবং আমরা জানি যে আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এবং আরেকটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো আমরা একটু বানানটা দেখে নেই। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এবং আরেকটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো ইনডেফিনিট আর্টিকেল সম্পর্কে আমরা যদি বলি, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এর সংজ্ঞাটা আমরা এখান থেকে জেনে নেই। এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝে। অর্থাৎ এ এবং এন এই দুটি শব্দকেই ইনডেফিনিট আর্টিকেল বলে। আমরা অবশ্যই মনে রাখবো এ এবং এন এই দুটি শব্দকে ইনডেফিনিট আর্টিকেল বলে। কারণ হচ্ছে কি যে তারা কোনো নাউনকেই, আমরা তো জানি যে আর্টিকেল সাধারণত নাউনের পূর্বে বসে। কোনো নাউনকে মডিফাই করতে গিয়ে বা নাউনকে নির্দেশ করতে গিয়েই আমরা আর্টিকেলের ব্যবহার করে থাকি। অবশ্যই আমরা মনে রাখবো যে আর্টিকেল সবসময়ই যখনই বসবে তারপরে কিন্তু অবশ্যই একটা নাউন থাকতে হবে। শেষাংশে গিয়ে ওই আর্টিকেলের পরে শেষাংশে গিয়ে হলো কি থাকতে হবে, একটা নাউন থাকতে হবে এবং সেটা সাধারণত কাউন্টেবল নাউনই হতে হবে। এবং এখানে একটু বলাও আছে সেই ব্যাপারটা, তোমরা জানো এর মধ্যে আলোচনা করা হয়েছে কোনটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কোনটা প্লুরাল কাউন্টেবল নাউন। তো এদের পূর্বে এ অথবা অ্যান বসবে। তো এখানে বলা হচ্ছে হি বট আ বুক। এখানে সে কোন বইটা কিনেছিল সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা জানি যে সে একটি বই কিনেছিল। সে কারণে বইটা আমাদের কাছে অনির্দিষ্ট, আমাদের কাছে অপরিচিত, যার কারণে আমরা কি করলাম, বললাম যে হি বট আ বুক। ঠিক আরেকটা ব্যাপার, শি টুক অ্যান এগ। এখানে আমরা যদি দেখি এই যে এই শব্দটা অ্যান হচ্ছে এখানে ইনডেফিনিট আর্টিকেল। তো এবার চলে যায় ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞাতে। এখানে ডেফিনিট আর্টিকেল হচ্ছে দিকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝে। আমরা আবারও জানি দিকে ডেফিনিট আর্টিকেল বলে কারণ তারা কি করে, কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝে। অবশ্যই মনে রাখবো ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো। তো এটা নির্দিষ্ট করে কোনো নাউনকে মডিফাই করে, নির্দিষ্ট করে কোনো নাউনকে নির্দেশ করে। সো যেমন আই স দ্য ম্যান ইয়েস্টারডে, তুমি দেখো এখানে দা এর পরে, দা শব্দটা ঠিক পরে কি বসছে, ম্যান বসছে। তার মানে হচ্ছে কি যে আই স দ্য ম্যান ইয়েস্টারডে।
সো এখানে আই স দ্য ম্যান ইয়েস্টারডে, দ্য ম্যান দিয়ে কি করা হচ্ছে, ডেফিনেটলি ওই লোকটাকে বোঝাচ্ছে যাকে আমি গতকালকে দেখেছিলাম। আবার দ্য গার্ল রিডস ইন ক্লাস 6, দ্য গার্ল রিডস ইন ক্লাস 6, এখানে এই দা শব্দটি দিয়ে মূলত হচ্ছে দ্য গার্ল রিডস ইন ক্লাস 6, এই মেয়েটিকে নির্দিষ্ট করে, যাকে আমি চিনি সেই মেয়েটি যে ক্লাস 6-এ পড়ে ওকে তাকে বোঝানো হচ্ছে। তো এরপরে চলে যাচ্ছি আমরা পরের আলোচনায়। এখন আমরা এ এবং এন এর ব্যবহার সম্পর্কে জানবো। যেমন আমরা রুল 1 যদি বলি, যেমন সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে এন বসে। এখন আমরা তো জানি এ, ই, আই, ও, ইউ এই 5টি বর্ণ বাদে বাকি যেই 21টি বর্ণ আছে, ইংরেজি বর্ণমালার 26টির মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তো ভাওয়েলের পূর্বে অ্যান বসবে, মানে যেই শব্দের শুরুতে ভাওয়েল থাকবে ওই নাউনটার পূর্বে আমরা কি করব, অ্যান বসাবো। ঠিক এই শব্দটা বসাবো, এই যে আমরা এই অ্যানটা বসাবো। তার মানে হচ্ছে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এর পূর্বে অ্যান বসবে। আর কনসোনেন্ট যেটা আছে, বাকি যেই সাধারণত বাকি যে 21টি থাকবে তাদের পূর্বে আমরা এ বসাবো। আচ্ছা, এরপরে আমরা একটু উদাহরণে চলে যাই। আ বয় কেম টু মি, আ বয় কেম টু মিট মি। এখানে একটা ছেলে আমার সাথে দেখা করতে আসছিল, তো ছেলেটা নির্দিষ্ট না দেখে দ্য বয়, আ বয় কেম টু মিট মি এটা হয়েছে। পরেরটাতে আমরা চলে যাচ্ছি, আই স আ বেগার ইয়েস্টারডে। ঠিক ওই বেগারটাকে আমি চিনি না দেখে আমি বললাম যে আই স আ বেগার ইয়েস্টারডে, এবং দেখো শব্দটার দুটা শব্দের পূর্বেই কিন্তু কনসোনেন্ট ছিল। সো এরপর হচ্ছে শব্দের শুরুতে দ্বিতীয় রুলে চলে যাচ্ছি। শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ, আমরা জানি যে এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে তার পূর্বে এ বসে। তো আমরা জানি যে এইচ এর উচ্চারণ সাধারণত হ এই ভাবে উচ্চারিত হয়ে থাকে। এর ফনিক সাউন্ডটা হচ্ছে হ। তো আমরা যদি বলি আ হর্স, এই যে যেমন ধরো এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে হ, এইচ ও আর এস ই, হর্স। ঠিক আ হিস্টোরিয়ান, আ হোটেল, আ হল রুম। ঠিক আবার এখানে কিন্তু বলা হচ্ছে যে কিন্তু এইচ এর উচ্চারণ না হয়ে, মানে এইচ এর যে উচ্চারণটা তার অ্যাজ ইউজুয়াল যে উচ্চারণ হ, হ যে শব্দটার যে উচ্চারণ, যে বর্ণটার উচ্চারণ হ হওয়ার কথা, সেটা হ এর মতো না হয়ে যদি সেটা উজ্জ্ব থাকে, তারপরের ভাওয়েলের উচ্চারণ হলে তার পূর্বে অ্যান বসে। যেমন আমরা যদি দেখি এখানে এইচ শব্দটাকে কালো করে দেখানো হয়েছে এবং এইচ এর উচ্চারণটা এখানে সাইলেন্ট আছে। তারপর এখানে উচ্চারণ হচ্ছে এইচ ই আই আর, তার মানে এর উচ্চারণ হবে এয়ার, অ্যান এয়ার। এইচ এর উচ্চারণটা এখানে উজ্জ্ব আছে, এইচ এর উচ্চারণ হচ্ছে না, তার মানে এটা সাইলেন্ট আছে এখানে। আবার এন, এ এন, এন এইচ ও এন ই এস টি, এইচ এর উচ্চারণটা এখানে সাইলেন্ট থাকার কারণে এই ও এন ই এস টি এর উচ্চারণ হচ্ছে অনেস্ট ম্যান, তার মানে হচ্ছে অ্যান অনেস্ট ম্যান। আমরা হনেস্ট বললে কিন্তু রং হবে এটা, তো রং প্রনাউন্সিয়েশন হবে, আমাদেরকে অবশ্যই বলতে হবে অ্যান অনেস্ট ম্যান। তারপর হচ্ছে অ্যান, এখানে হাওয়ার বলা যাবে না, এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকবে এখানে, এখানে বলতে হবে অ্যান আওয়ার, তারপর হচ্ছে ও ইউ আর, এটার উচ্চারণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এর পরের চ্যাপ্টার, পরের রুল আমরা চলে যাই। পরের রুল বলা হচ্ছে যদি শব্দের শুরুতে থাকা ভাওয়েল যদি যে কোনো শব্দের প্রথম অংশ উচ্চারণ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসবে। ইউ এর মতো কিন্তু উচ্চারিত, ইউ যে থাকতে হবে তা কিন্তু না। প্রথম অংশ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে সেখানে আমরা এ বসাবো। এই শব্দটার যে কোনো অংশ উচ্চারণ, শব্দের প্রথম অংশ উচ্চারণ যদি এই ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা এখানে আর এন বসাতে পারবো না, এ বসাতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। যেমন আ ইউনিয়ন মেম্বার, আ ইউ, এই যে এই অংশটুকুর উচ্চারণ কিন্তু ই ডাব্লিউ ই, এর উচ্চারণ কিন্তু ইউ হয়েছে। তারপর হচ্ছে আ ইউরোপিয়ান, ই ইউ এই দুটা মিলে ইউরোপিয়ান হয়েছে, যদিও শুরুতে কিন্তু ই আছে, কিন্তু এই দুটা মিলে ইউ উচ্চারিত হয়েছে, যার কারণে এখানে আমরা এ বসিয়েছি। আবার ইউনিফর্ম, ইউ এন আই, এখানে ইউর উচ্চারণ ইউর মতো হওয়ার কারণে আমরা এ বসিয়েছি। আবার এখানে হচ্ছে ইউনিভার্সিটি, তার মানে এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হওয়াতে আমরা এ বসিয়েছি। আচ্ছা, এর পরের রুলে চলে যাই। আমরা এখানে রুল 4, এখানে বলা হচ্ছে ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। সাধারণত যে সমস্ত শব্দের পূর্বে ও থাকে তার মানে তার পূর্বে আমরা কি বসাবো, অ্যান বসাবো। তবে যখন কোনো
শব্দের শুরুতে ওয়ান থাকবে এবং আমরা জানি যে ওয়ান উচ্চারণ করতে কিন্তু ও এর উচ্চারণ ওয়া হয়ে যায়, সেহেতু এর পূর্বে এ বসবে। তার মানে আমরা বলতেই পারি যে যখন ওয়ান থাকবে ওয়ানের পূর্বে অবশ্যই অ্যান বসবে না, এ বসবে। আশা করি বুঝতে পারছো। যেমন আমরা এখানে কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেমন এখানে বলা হচ্ছে অ্যান অরেঞ্জ, আ ওয়ান টাকা নোট, আ ওয়ান। দেখো এখানে ও ওয়ান থাকার কারণে এ হয়ে গেছে, কিন্তু এখানে ও থাকার কারণে অরেঞ্জ ওয়ার মতো উচ্চারণ হয়নি। তারপর হচ্ছে এ ওয়ান আইড ম্যান, অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অপেরা। আশা করি বুঝতে পারছো। এরপরের রুলে চলে যাচ্ছি আমরা। এরপরের রুলটা হচ্ছে শব্দের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে। অ্যাব্রিভিয়েশন আমরা জানি কোনো একটা পূর্ণ শব্দকে আমরা পূর্ণ রূপে না লিখে আমরা যদি সেটাকে সংক্ষেপে লিখি তাহলে সেটাকে অ্যাব্রিভিয়েশনাল ওয়ার্ড বলে। তো আমরা সেই অ্যাব্রিভিয়েশনাল ওয়ার্ডগুলোর যেই ওয়ার্ডগুলোর বর্ণ যেগুলো হবে সেই বর্ণগুলোকে যখন আমরা উচ্চারণ করতে যাব সেই উচ্চারণটা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়। যেমন ধরো আমরা যখন এখানে দেখলাম, আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন এন এম এ। যেমন এম এর উচ্চারণ লিখতে গেলে প্রথমে কিন্তু এ সাউন্ড আসে, এ। তার মানে হচ্ছে তোমরা যদি বলো যে এন এম এ এম এ, তার মানে হচ্ছে এম এ, এখানে এ এর সাউন্ড আসতেছে, সেখানে হচ্ছে ভাওয়েল সাউন্ড, যেহেতু যদিও এম কনসোনেন্ট কিন্তু যেহেতু সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো শুরুতে, সেহেতু এখানে এখানে এন বসাতে হবে। আবার ঠিক পরেরটাতে দেখো এল এল বি, এন, যেহেতু এখানে এল এল বি, এখানে এল এর উচ্চারণ হচ্ছে এ, সেক্ষেত্রে এখানে এন বসানো হচ্ছে। আবার যদি পরেরটাতে দেখো এন এমপি, যেমন আমরা যদি বলি যে হি ইজ এন এমপি, দ্যাট মিনস হি ইজ এন এমপি, মানে হচ্ছে হি ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট। এই মেম্বার অফ পার্লামেন্টটাকে সংক্ষেপে আমরা বলছি যে এমপি, যার কারণে এম এর উচ্চারণ হচ্ছে এখানে এ, তাই আমরা এখানে এন লিখতে হবে। আর যদি বলা হতো হি ইজ ড্যাশ মেম্বার অফ পার্লামেন্ট, তাহলে কিন্তু আমাদেরকে পুরো এখানে আমাদেরকে এ লিখতে হতো। আশা করি বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তোমাদের কমেন্টসে অবশ্যই উল্লেখ করে দিবা এবং পরবর্তীতে তোমাদের উত্তর দিয়ে এই বিষয়গুলো জানানো হবে। কিন্তু এভ্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে, আমরা আবারও বলেছি, প্রথমে বলেছিলাম এভ্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে অ্যান বসবে, কিন্তু এখানে হচ্ছে একটু এক্সেপশনাল আছে। এখানে বলা হচ্ছে কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসবে। আশা করি বুঝতে পারছো। যেমন ধরো এখানে বিএ, যেমন আমরা যদি বলি হি ইজ আ বিএ, তারপরে হচ্ছে এখানে শুরুতে বি বয়ের মতো উচ্চারিত হচ্ছে, আমার কিন্তু ভাওয়েল সাউন্ড করা যাবে না। তোমরা তো জানো যে ভাওয়েল কিন্তু যখন উচ্চারিত হয় তখন মুখ কিন্তু কারোর সাথে এটা কারো সাহায্য লাগে না, এমনি নিজে নিজে উচ্চারিত। এবং তোমাদেরকে বোধহয় ক্লাসে দেখানো হয়েছে কিভাবে ভাওয়েল উচ্চারিত হয়, এটা কোনো সাহায্য লাগে না, নিজে নিজে উচ্চারিত হয় এবং এটা মুখ খোলা রেখে আমরা উচ্চারণ করতে পারি এই সমস্ত ভাওয়েলগুলো। সো সি দেখা যায় এটা কিন্তু, যেমন ধরে সি শুরু থেকে কিন্তু স উচ্চারণ হয়ে যাচ্ছে, সি এ। আবার টি, তারপর হচ্ছে ঠিক এরকম ভাবে আমরা যদি বলি তাহলে এইভাবে হচ্ছে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডের পূর্বে ভাওয়েলের আর্টিকেলের ব্যবহার করতে হয় এবং সেখানে এ এবং এন বসে। আচ্ছা, এবার আসি আমরা ডেফিনিট আর্টিকেলের ব্যবহারে। ডেফিনিট আর্টিকেলের ব্যবহারগুলোতে আমরা একটু দেখব কোথায় কোথায় ডেফিনিট আর্টিকেলগুলো কি। যেমন ধর নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দিয়ে বসে। তো তোমরা জানো কোনগুলো সিঙ্গুলার নাম্বার, কোনগুলো প্লুরাল নাম্বার। আবার আমরা যদি বলতে পারি সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং প্লুরাল কাউন্টেবল নাউন, তাদের পূর্বেই কিন্তু আমরা দিয়ে বসাতে পারি। আবার কখনো কখনো আনকাউন্টেবল নাউনের পূর্ব দিয়ে বসে। তো এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা আমার ব্লগে যদি যাও, তোমরা আমার ব্লগেও এই ব্যাপারে বিস্তর আলোচনা দেখবা। তো তোমরা ব্লগ থেকেও তোমরা জেনে নিতে পারো কিভাবে এই রুলগুলো সম্পর্কে আরো বিস্তর আলোচনা আছে সেখানে। দ্য ভয়েস রিডিং, এখানে দেখো দ্য ভয়েস রিডিং, যেই ছেলেটাকে আমি চিনি ঠিক সেই ছেলেটাকে আমি নির্দিষ্ট করে বলছি যে দ্য ভয়েস রিডিং। ঠিক তারপর অংশ বলা হচ্ছে দ্য গার্ল ইজ সিঙ্গিং। একটা মেয়েকে আমি নির্দিষ্ট করে বলছি, যখন মেয়েটাকে বোঝানো হলো তখন আমি সেই মেয়েটাকে নির্দেশ করে বলছি যে দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান গাইছে। তো আমরা
তোমাদেরকে এরপর যেমন ধরো এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে, কিন্তু যখন কোনো একটা বিষয়ের ওই জাতির সকলকে বুঝাবে তখন আমরা তার পূর্বে কি বসাবো? দি বসাবো। যেমন ধরো দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউটা হচ্ছে সকল কাউকে কিন্তু বোঝানো হচ্ছে এখানে। আবার দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে দ্য রোজ বলতে সকল রোজকে বোঝানো হচ্ছে। তো সেখানে এই কারণে দ্য রোজের পূর্বে, রোজ যেহেতু সকল রোজেরই নেতৃত্ব দিচ্ছে, লিড করছে, সেহেতু আমরা রোজের আগে দি বসিয়ে দিচ্ছি। আবার যদি আমরা বলি যে যখন মানব জাতি বুঝাতে ম্যান অথবা ওমেন, মানে মানব জাতির অংশ বুঝাতে ম্যান অথবা ওমেন, এর পূর্বে কিন্তু দি বসে না। আশা করি বুঝতে পারছো। যখন আমরা মানব জাতি হিসেবে সকল ম্যানকে সকল ওমেনকে বুঝাবো তখন তার পূর্বে আর কি বসবে না? দি বসবে না। যেমন উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে, যেমন আমরা এখানে একটা প্রথমে যে এভাবে যদি আমরা লিখি এই অংশে, যেমন ইনকারেক্ট হিসেবে দেওয়া আছে, দেখো দ্য ম্যান ইজ মর্টাল। আমরা যদি এভাবে লিখি দ্য ম্যান ইজ মর্টাল, এভাবে যদি লিখি তাহলে এটা ভুল হবে। তাহলে কারেক্ট কি হবে? ম্যান ইজ মর্টাল। এখানে কিন্তু দি শব্দটা, এই যে যেখানে যা দা আছে এই দাটা উজ্জ্ব হয়ে গেছে এখানে। কারেক্ট আছে, কারেক্ট হবে এখানে ম্যান ইজ মর্টাল। তো আশা করি বুঝতে পারছি। এবার আমরা খুব মজার একটা বিষয়, দি সম্পর্কে মজার একটা বিষয় জানবো, সেটা হচ্ছে দি এর ব্যাপারে একটা ছড়া আছে। তো আমরা সবাই যদি এই ছড়াটা মুখস্থ করে ফেলি, আশা করি আমরা দি এর বিশাল যে বিস্তর যে আলোচনা আছে সেই আলোচনাটা আমাদের আছে অনেক সহজ এবং হৃদয়ঙ্গম হবে বলে আমার বিশ্বাস, এবং এটা পরীক্ষিত কিন্তু। তো তোমরা এই দি এর ছড়াটা আশা করি শিখে নিবা। তো বলা হচ্ছে নদী, সাগর, দ্বীপপুঞ্জ, ঋতু, উপসাগর, দিক, ট্রেন, বিমান, মহাকাশযান, জাহাজ, তারিখ। এরপর বলা হচ্ছে ধর্মগ্রন্থ, সঙ্গীত যন্ত্র, বংশ আর পদের নাম, সংবাদপত্র, পর্বতমালা, মহাসাগর, মরুভূমি, অদ্বিতীয় বস্তু, যত তত সম্প্রদায় জাতি, এদের সাথে দিবসে মনে রেখো ছাত্রছাত্রী। তো আজকে আমার এইটুকুই আলোচনা তোমাদের প্রতি। তো আশা করি তোমরা ভালো থাকবা, এবং এই আর্টিকেল সম্পর্কে তোমাদের এখানে আরেকটু ইনফরমেশন দেওয়া দরকার। সেই আর্টিকেল সম্পর্কে আরো অনেক জানতে এবং আর্টিকেলের এক্সারসাইজ করতে আমার ইউটিউব ডিসক্রিপশন বক্স বা আমার ব্লগ অনুসরণ করার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে। এবং তোমরা জানো যে আমার ব্লগে ঠিক আগামী থেকে যদি তোমরা কেউ করতে চাও, ভিজিট করতে চাও বা সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই তোমাদেরকে আমার ব্লগের অ্যাড্রেসটা এখানে আবারও দিয়ে দিচ্ছি। আমার ব্লগের অ্যাড্রেস হচ্ছে KHENGLESSON.blogspot.com। এটাতে ভিজিট করতে হবে এবং তোমাকে অবশ্যই তোমার ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। তারপর আমি যখন এখানে তোমাদেরকে ভেরিফাই করে দিব তারপরে কিন্তু ভিজিট করতে পারবে, এছাড়া ভিজিট করতে পারবে না। আর অবশ্যই তোমরা যখন আমার ব্লগে ভিজিট করবা, তোমরা যেই অংশটা ভিজিট করবা, যেই টপিকসটা ভিজিট করবা, সেই টপিকটা ভিজিট করার পরে অবশ্যই তোমরা তোমাদের মন্তব্য কেমন হলো, যদি আরো পরিবর্তন করতে হয় বা এডিট করতে হয়, অবশ্যই তোমরা সেই ব্যাপারে অবশ্যই আমাকে পরামর্শ দিবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থ্যাঙ্কস বা তোমাদের পছন্দ মতো কমেন্টস করে বের হয়ে আসবা। সবাইকে ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে, এবং তোমরা যদি এতে বিন্দুমাত্র উপকৃত হও তাহলে আরো ভিডিও করার জন্য আমি অনুপ্রাণিত হব। তো সবাইকে ধন্যবাদ।